আমরা যখন পয়সা জমাতে চাই তখন প্রথম 1,00,000 টাকা জমানো আমাদের কাছে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব আমরা আমাদের প্রথম 1,00,000 টাকা কি করে জমাতে পারি। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যেখানে আপনারা জয়েন করলে আপনারা ইনকাম ট্যাক্স, জিএসটি আর পার্সোনাল ফিনান্স ওরিয়েন্টেড বিভিন্ন খবরের আপডেট পেতে থাকবেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা যে কোনো কাজই শুরু করি না কেন, প্রথম যে স্টেপটা আছে সেই স্টেপটাই সব থেকে কঠিন হয়ে দাঁড়ায়, যেটা হলো স্টার্ট করা। কেননা আমরা সবসময় শুনি একটা বিজনেস যখন শুরু করি তখন প্রথম অর্ডার পাওয়াটা সব থেকে কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়া আমরা যে কোনো কাজই করতে যাই না কেন, সেই কাজের মধ্যেই প্রথম যে কাজটি, প্রথম যে আউটপুটটা পাওয়া, সেটা আমাদের কাছে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আমরা যদি একটা এক্সেল শিটের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পাবো যে আমরা ধরে নিলাম প্রতি মাসে আমরা 10,000 টাকা করে আমাদের এসআইপি করছি। সেক্ষেত্রে দেখা যাবে যে এই 10,000 টাকা করে প্রতি বছর আমরা এসআইপি করলে প্রথম 7 বছরে গিয়ে আমাদের কিন্তু 1,00,000 টাকা জমা হবে। কিন্তু প্রথম যে 1,00,000 টাকা জমা হলো সেটা 7 বছরে হলেও পরের যে 4 বছরে সেখানে দেখা যাবে যে আমাদের আরো 1,00,000 টাকা জমা হয়ে গেছে। আমাদের যে রেট অফ রিটার্ন আমরা এখানে 10% হিসাবে ধরেছি, এবং আমাদের তারপরের যদি আমরা 1,00,000 টাকা দেখি, সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট 3 বছরে আমাদের হয়ে যাচ্ছে। আমরা একটা চার্টের মাধ্যমে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করছি। ধরে নিলাম ওই একই উদাহরণ, আমরা 10,000 টাকা করে প্রতি বছরের একটা এসআইপি করেছি এবং 10% প্রতি বছর আমরা রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা পাচ্ছি অথবা রিটার্ন পাচ্ছি। সেক্ষেত্রে এই যে প্রথম 1,00,000 টাকা আছে, সেই 1,00,000 টাকা আমাদের আসতে কিন্তু প্রায় 7 বছর লেগে গেছে। কিন্তু আমরা কিন্তু এই একই রেটে আমাদের রিটার্ন পাচ্ছি। রিটার্ন পাওয়ার পরেও সেইখানে দেখা যাচ্ছে পরের যে 2,00,000 টাকা, সেই 2,00,000 টাকা আমাদের আসতে লেগেছে এইখানে এই বছরে গিয়ে আমাদের 2,00,000 টাকা হয়েছে। অর্থাৎ 8, 9, 10, 11 নম্বর বছরে গিয়ে 11 নম্বর বছরের একটু আগেই বলা যায় আমাদের 2,00,000 টাকা হয়ে গেছে। এইবার পরের যে 3,00,000 টাকা আমরা কিন্তু এসআইপি চালিয়ে যাচ্ছি, ওটা কিন্তু আমাদের স্টপ নেই যে 10,000 টাকা দিয়ে আমরা বন্ধ করে আছি। আমাদের এসআইপি চলছে। তার সাথে দেখা যাচ্ছে যে পরের এই 14 নম্বর বছরের একটু আগেই আমাদের পরের 3,00,000 টাকা এটা কিন্তু হয়ে গেছে। এবার পরের যদি 4,00,000 টাকা দেখি, সেক্ষেত্রে 15, 16 নম্বর বছরে, মানে 2 বছর লেগেছে। এখানে 14 নম্বর বছরের একটু আগে আপনারা যদি এখানে ভালো করে ফলো করেন যে এরকম সময় আমাদের কিন্তু 3,00,000 টাকা হয়ে গিয়েছিল। এইবার এইখানে আমাদের 14 নম্বর বছরে গিয়ে আমাদের হয়ে গেল হলো আমাদের 4,00,000 টাকা। পরের যে 5,00,000 টাকা দেখা যাচ্ছে সেটা 2 বছরের মধ্যেই হয়ে গেছে। এখানে 2 বছরের সামান্য বেশি লেগে গেছিল। এখানে 1 বছর, এইখানে 1 বছর, এইখানে কিছুটা সময়, অর্থাৎ 2 বছরের একটু সময় বেশি লেগেছিল। পরের 5,00,000 টাকা হওয়াতে কিন্তু 2 বছর আমাদের লেগেছে। এরকম ভাবে দেখতে থাকলে একটা সময় পরে দেখা যাবে যে এইখানে আমাদের 10,00,000 টাকা হয়েছে। 10,00,000 টাকা থেকে আর 1 বছরের মধ্যেই, 1 বছরের সামান্য একটু বেশি সময় আমাদের প্রায় 11,00,000 টাকা হয়ে গেছে। তা আমরা যদি আমাদের টার্গেট নিই যে আমরা 50,00,000 টাকা জমাবো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের 50টা ধাপ রয়েছে। 1,00,000, 2,00,000, 3,00,000, 4,00,000 এরকম করতে করতে 50টা ধাপ রয়েছে। এক একটা ধাপ আমাদের পেরোতে হবে। প্রথম যে স্টেপটা আছে সেটা কিন্তু 1,00,000 টাকা। আমাদের প্রথমেই 50,00,000 টাকা ভাবলে চলবে না। আমাদের প্রথম স্টেপ 1,00,000 টাকা। 1,00,000 টাকা যখনই হয়ে যাবে তখন বাকি স্টেপগুলো আমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে। এমন নয় যে একেবারে খুবই ইজি হয়ে যাবে যে আমরা চাইলেই পারবো, কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। প্রথম 1,00,000 টাকা করতে যে কষ্ট হয়েছিল, পরের 10,00,000 টাকা করতে ততটা কষ্ট হবে না কম্পারেটিভলি। তা আমরা দেখে নিই যে আমাদের প্রথম 1,00,000 টাকা আমরা কিভাবে জমাতে পারি। প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট যে সূত্র সেটা হলো স্টার্ট আর্লি। আপনার ইনভেস্টমেন্ট যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাকে করতে হবে। যদি সম্ভব হয় 18 বছর বয়সেই আপনি আপনার ইনভেস্টমেন্ট শুরু করে দিন। যদি সম্ভব হয় তার আগেও আপনি যদি চান, তাহলে সেই বয়সেও আপনি আপনার ইনভেস্টমেন্ট শুরু করে দিন, যদি আপনার কোনো ধরনের কোনো রোজগার থাকে। 200 টাকা হোক, 500 টাকা হোক, যাই হোক না কেন, আপনি জাস্ট শুরু করে দিন। আপনারা এই যে গ্রাফ আছে সেই গ্রাফেই দেখলেন যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, সেই জিনিসটা হলো টাইম। আমাদের ম্যাক্সিমাম মানুষের মনে হয় আমরা যখন ইনকাম শুরু করব তখন আমাদের ইনভেস্টমেন্ট চালু করব। একেবারে ভুল ধারণা। মেন যে জিনিসটা হলো সেই জিনিসটা হলো টাইম। আমাদের যখন একটা বাচ্চা জন্মায়, সেই বাচ্চা জন্মানোর পরে দেখা যায় যে সময়ের সাথে সাথে সেই বাচ্চার ফুড অবশ্যই লাগে, যে তাকে একটা পুষ্টিকর খাদ্য দিতে হবে। কিন্তু তারপরেও দেখা যায় যে পুষ্টিকর খাদ্যের থেকেও যে জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তার গ্রোথের পেছনে, সেটা হলো সময়। সময় দিলে
পুষ্টিকর, একটু কম পুষ্টিকর, একটু পুষ্টিকর, অবশ্যই দুটোর মধ্যে একটা ফারাক তৈরি করবে। কিন্তু আমার কাছে যদি পুষ্টিকর খাদ্য সেইভাবে না থাকে, একেবারে এ লেভেলের কথা বলছি, তাহলে আমার কাছে যদি বি লেভেলের পুষ্টিকর খাদ্য থাকে তাহলে আমি সেটাই খাবো। তাহলেও কিন্তু দেখা যাবে যে গ্রোথটা আছে মোটামুটি রকম ভাবে সেম হবে। কিন্তু আমি যদি সেই সময়টাই না দিই তাহলে কিন্তু সেই বাচ্চা গ্রো করবে না। সুতরাং মেন যে জিনিসটা হলো সেটা হলো সময়। সময় আপনাকে দিতেই হবে। এর জন্য প্রথম যে কাজটি সেটা হলো আপনাকে যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শুরু করা। 2 নম্বর হলো মিনিমাইজ ইওর এক্সপেন্সেস। ম্যাক্সিমাম মানুষ যেই জিনিসটা করে যে এখন আমার রোজগার কম আছে, সুতরাং এখন আমি ইনভেস্ট করব না, আমার রোজগার বেশি হলে তখনই আমি ইনভেস্টমেন্ট শুরু করব। এটা একদমই করবেন না। যদি সম্ভব হয়, আপনি যদি ইয়াং এজে থাকেন, এবং আমি বলছি এই কারণে ইয়াং এজের কথা, যেহেতু আমরা প্রথম 1 লাখের কথা আলোচনা করছি, ম্যাক্সিমাম ইয়াং যারা ছেলে মেয়ে আছে তাদের কথা ভেবেই, যে আপনি যদি ইয়াং এজে থাকেন তাহলে তো আপনার যে এক্সপেন্সেস আছে সেই এক্সপেন্সেসটা যত পারবেন ততটা কম করুন। আমার মনে আছে আমি যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় যে কোনো ধরনের বাজে খরচা রয়েছে সেই বাজে খরচা একেবারে বন্ধ করে দিয়েছিলাম। আমার আশেপাশে যে বন্ধুরা ছিল তাদের কিন্তু ফিনান্সিয়াল যে সিচুয়েশন আছে সেটা আমার থেকে অনেক ভালো ছিল, এবং তারা দেখা যেত যে এন্টারটেনমেন্টের জন্য একটা বাজেট তার কাছে থাকতো। কিন্তু আমার কাছে সেই অর্থে সেই রকম কোনো বাজেট কোনো কিছু ছিল না। যেটা আমি টিউশন থেকে রোজগার করতাম সেই টাকাই আমার কাছে থাকতো, এবং আমার যেটা টার্গেট ছিল যে সমস্ত ধরনের যে খরচা আছে সেই খরচাকে একেবারে স্টপ করে দেওয়া, অথবা যেটা একেবারে না করলে নয় সেটুকু করা, বাকি খরচা একেবারে বন্ধ করে দেওয়া। এতে যে সুবিধা হবে সেটাই আসছে হলো আমাদের 3 নম্বর পয়েন্ট, সেটা হলো এনহ্যান্স ইওর স্কিল। আমার কাছে যে টাকাটা জমলো সেখান থেকে তো আমি আমার ইনভেস্টমেন্ট শুরু করবই, তার সাথে সাথে আমার স্কিল ডেভেলপ করতে কিন্তু সেই টাকা আমার সহায়তা করবে। টাকা আমরা দুভাবে সেভ করতে পারি। এক হলো আমাদের খরচা কমিয়ে, আর 2 নম্বর হলো আমাদের ইনকাম বাড়িয়ে। এর বাইরে আর কোনো ধরনের কোনো রাস্তা নেই। যে যতই বলুক, হাজার একটা ভিডিও তৈরি হোক, আপনার ইনকাম বাড়িয়ে তারপরে আপনি আপনার সেভিংস বাড়াতে পারবেন, অথবা আপনার এক্সপেন্সেস কমিয়ে আপনি আপনার সেভিংস বাড়াতে পারবেন। এখন এক্সপেন্সেস কমানোর একটা লিমিট আছে, কিন্তু সেটা আমাদের হাতের মধ্যে আছে, কিন্তু ইনকাম বাড়ানোর কোনো লিমিট নেই। এটা কিন্তু আকাশ ছোঁয়া হতে পারে আপনি যদি চান। সেক্ষেত্রে যেই জিনিসটা করতে হবে যে আমাদের যে স্কিল আছে সেই স্কিলের ডেভেলপমেন্ট করা কিন্তু একান্ত প্রয়োজন। কেননা দেখা গেল যে আমার ইনকাম এখানেই আটকে পড়ে রয়েছে এবং আমি সব থেকে কম খরচা এটা করতে পারবো, এর নিচে আমার নামা সম্ভব নয়, কেননা আমার পড়াশোনার খরচা আছে অথবা আমার ফ্যামিলির এক্সপেন্সেস আছে। সেক্ষেত্রে আমার ইনকামটাকে বাড়িয়ে নেওয়াই আমার বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে আমার এক্সপেন্সেস এই মুহূর্তে আমি সামান্য বাড়িয়ে সেটা যদি স্কিলে ইনভেস্ট করি তাহলে ইনকাম দেখা গেল অনেকটা বেড়ে গেল। ভবিষ্যতে আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য সেটা কিন্তু কাজে লাগবে, এবং আপনার যে 1 লাখ টাকার গোল রয়েছে সেটাও অ্যাচিভ করতে এই স্কিলই কিন্তু আপনাকে সহায়তা করবে। 4 নম্বর হলো সেভ অ্যাটলিস্ট 20% অফ ইউর ইনকাম। আপনি যেই এজেই থাকুন না কেন আপনার 20% ইনকাম আপনি অবশ্যই সেভ করবেন। এটা একেবারে ম্যান্ডেটারি, যেভাবেই হোক আপনি কিন্তু আপনার 20% ইনকাম আপনি সেভ করবেন। কিন্তু যারা ইয়াং রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার 20% নয়, আপনি চাইলে এর থেকে অনেক বেশি কিন্তু সেভ করতে পারেন। ম্যাক্সিমাম যেটা সম্ভব, অবশ্যই আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা টাকা রেখে যতটা ম্যাক্সিমাম করা সম্ভব ততটাই আপনি সেভ করুন। কেননা যেই জিনিসটা বললাম, আপনার টাকা যত দিন বসে কাজ করবে, অর্থাৎ আপনার টাকা যতদিন ইনভেস্টেড থাকবে, আপনার গ্রোথের সম্ভাবনা কিন্তু ততটাই বেশি থাকবে। 5 নম্বর হলো ওয়ার্ক এক্সট্রা আওয়ার। বিভিন্ন ধরনের পার্ট টাইম জব আছে। যদি দেখা যায় যে আপনার সেভিংসের পরিমাণ বাড়ছে না, সেক্ষেত্রে আপনি উবের জয়েন করতে পারেন, উবের বাইক চালাতে পারেন, আপনি জোম্যাটো ডেলিভারি করতে পারেন, আপনি চাইলে অন্যান্য অনেক ধরনের কাজ রয়েছে, আপনি থাম্বনেল ডিজাইন করতে পারেন, আপনি এডিটিং শিখতে পারেন, কারোর জন্য এডিটিং করতে পারেন। হাজারো একটা কাজ রয়েছে আপনার কাজের বাইরে, সেই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। আপনি 10টা থেকে 5টা অফিসে কি কাজ করছেন তার থেকেও কিন্তু ডিপেন্ড করে ওই 10টা থেকে 5টার বাইরে আপনি 5টা থেকে 9টা পর্যন্ত কি করছেন, অর্থাৎ আপনার কাজের পরে আপনি যে সময়টা হাতে পাচ্ছেন সেই সময়টা আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন, অথবা যে অফিসে আপনি কাজ করছেন সেখান থেকে কি ধরনের স্কিল শিখছেন, সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সেই জিনিসটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এক্সট্রা টাইমটা আপনি পাচ্ছেন সেই এক্সট্রা টাইমটা আপনি কোথায় ইনভেস্ট করছেন। আপনি হয় সেটাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগান, না হলে আপনার কাছে যদি স্কিল ডেভেলপমেন্টের জন্য এক্সট্রা কোনো পয়সা এই মুহূর্তে না থাকে
তাহলে আপনি এক্সট্রা ইনকামের দিকে যান, যেই টাকাটা আপনি এক জায়গায় করে আপনি কোনো স্কিল ডেভেলপ করতে পারেন আপনার। তার জন্য যদি আপনাকে উবের বাইক চালাতে হয়, জোম্যাটো ডেলিভারি করতে হয়, আপনি সেটাই করুন। আমাদের মধ্যবিত্তদের ম্যাক্সিমাম সমস্যা যেই জিনিসটা হয়ে যায়, আমরা এই ধরনের কাজ করতে, যদি কেউ পড়াশোনা ভালো করে থাকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, দেখা যায় যে কাজ করতে লজ্জা পায় যে এই কাজ আমি করব কি করব না। যদি পেটে ভাত না জোটে অথবা আপনার স্কিল ডেভেলপমেন্ট আপনি করতে না পারেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো ভেবে কাজ নেই। বরং আপনি যদি আজকে জোম্যাটো ডেলিভারি করছেন, করে যদি আপনি টাকা এক জায়গায় করে আপনি কোনো স্কিল ডেভেলপ করে আপনি আপনার কেরিয়ার দাঁড়া করাতে পারে, তাহলে কিন্তু এই যে জোম্যাটো ডেলিভারি আপনি করছেন, এটাই কিন্তু ভবিষ্যতে আপনার ভালো লাগবে যে একটা টাইমে আপনি জোম্যাটোর ডেলিভারি করতেন, কিন্তু আজকে ওই ডেলিভারি করার জন্যই আপনি একটা স্কিল শিখে একটা ভালো পজিশনে গিয়ে দাঁড়িয়েছেন। আপনার নিজস্ব একটা স্টোরিও তৈরি হবে যে আমি এই ধরনের কাজ করে আমি এই জায়গায় পৌঁছেছি, আপনার নিজেরও ভালো লাগবে। সুতরাং ওই লজ্জা পাওয়া ছেড়ে দিতে হবে। আমাদের লজ্জা পেলে ঘরে এসে কেউ ভাত দিয়ে যাবে না। সুতরাং এইসব জিনিস ছেড়ে দিয়ে আমাদের চেষ্টা করতে হবে আমরা কিভাবে এক্সট্রা আর্ন করতে পারি। এক্সট্রা আর্ন করে সেই জিনিসটাকে আমি উড়িয়ে দেব না, সেই জিনিসটাকে আমার স্কিল ডেভেলপমেন্টে আমি কিভাবে কাজে লাগাতে পারি। আর 7 নম্বর বলবো, এবং খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো এমার্জেন্সি ফান্ড একটা তৈরি করে রাখা। আপনি ধরে নিলাম যে ইনভেস্টমেন্ট অথবা স্কিল ডেভেলপমেন্টের জন্য বেশি পরিমাণে চেষ্টা করছেন, অনেক কিছু করছেন, কিন্তু দেখা গেল কোনো একটা সময় আপনার কোনো এমার্জেন্সি চলে আসলো। সেই এমার্জেন্সির সময় আপনি নিজেকে কিভাবে সামলাবেন? কেননা ধরে নিলাম যে আপনার পা ভেঙে গেল, একটা কথার কথা বলছি আমি, আপনি 3 মাস কাজে বেরোতে পারছেন না, সেই 3 মাস আপনার চলবে কি করে? এর জন্য একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখা একান্ত প্রয়োজন। এর সাথে সাথে অবশ্যই যদি একটা হেলথ ইন্স্যুরেন্স করতে পারেন, সেটাও কিন্তু একান্ত প্রয়োজন। এই সম্পর্কে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও করা রয়েছে, আমি আই বাটনে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। নিজের পার্সোনাল ফিনান্স ম্যানেজ করার জন্য বেস্ট ভিডিও আমি বলবো, দেখে নিন এবং নিজের পার্সোনাল ফিনান্স নিজে তখন কিন্তু সেট করতে পারবেন। তার সাথে সাথে আপনার যে 1 লাখ টাকার গোল রয়েছে, সেটাকেও আপনি খুব সহজে অ্যাচিভ করতে পারবেন। আশা করি ভিডিও থেকে কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।